ফরেস্ট্রি ফরেস্ট্রি ফরেস্ট্রি। আর একটা কথা শুনি আমরা সোশ্যাল ফরেস্ট্রি সোশ্যাল ফরেস্ট্রি সোশ্যাল ফরেস্ট্রি, যেটাকে বলা হয় সামাজিক বনায়ন সামাজিক বনায়ন। দিনাজপুরে যে যে বন বিভাগ আছে সেটা কিন্তু সামাজিক বনায়ন, বগুড়াতে আছে সামাজিক বনায়ন, যশোরে আছে সামাজিক বনায়ন। আবার শুধু বন বিভাগ আছে খুলনাতে, শুধু বন বিভাগ আছে চট্টগ্রামে, শুধু বন বিভাগ আছে সিলেটে। তাহলে একটা পার্থক্য আছে, নিশ্চয়ই পার্থক্য আছে, না হলে নামটা চেঞ্জ হবে কেন? আর আরেকটা ফরেস্ট্রির আমরা নাম শুনছি, তোমাদেরকে আগে বলেছি 1977 1977 আফটার, ইটস কল্ড অ্যাগ্রো ফরেস্ট্রি। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস অর হোয়াট ইজ দ্য সিমিলারিটিস অ্যামং দিস থ্রি টাইপ অফ ফরেস্ট্রি। একটাকে শুধু ফরেস্ট্রি বলা হয়, অথবা কনভেনশনাল ফরেস্ট্রি বলা হয়, অথবা ট্র্যাডিশনাল ফরেস্ট্রি বলা হয়, যেটা অনেক দিন ধরে চলে আসছে। আর একটাকে বলি সোশ্যাল ফরেস্ট্রি, আর একটাকে বলি অ্যাগ্রো ফরেস্ট্রি। তো আমার মনে হয় অ্যাগ্রো ফরেস্ট্রি সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। আমি তোমাদেরকে আগেই বলছি যে এটা এমন একটি ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি যেখানে একই সঙ্গে বৃক্ষ এবং কৃষি ফসল চাষ করা হয় একই জমিতে। একসঙ্গেও তারা থাকতে পারে অথবা পর্যায়ক্রমিকভাবে থাকতে পারে। এটা হচ্ছে অ্যাগ্রো ফরেস্ট্রি। তার মানে অ্যাগ্রো ফরেস্ট্রি হতে গেলে অবশ্যই বৃক্ষের উপস্থিতি লাগবে এবং তার সঙ্গে কৃষি শস্য থাকতে হবে। এখন কৃষি শস্য হিসাবে এটা হইতে পারে আমাদের শাকসবজি অথবা ধান পাট, এমনকি ফডারও হতে পারে, এমনকি মৌমাছির চাষও হতে পারে, এমনকি লাক্ষা চাষ হতে পারে, এমনকি ফিশারিজ হতে পারে। তোমরা জানো যে কৃষি বলতে কিন্তু আমাদের যে কনসেপ্ট শুধু ধান পাট তারপরে হর্টিকালচারাল ক্রপস তা কিন্তু নয়। কৃষির ভিতরে কিন্তু পশু, কৃষির ভিতরে কিন্তু পোলট্রি, কৃষির ভিতরে কিন্তু ফিশারিজ, এগুলো সব মিলিয়ে কিন্তু কৃষি। সুতরাং আমাদের কৃষি বলতে আমরা কিন্তু সবগুলোকেই বুঝি, যদিও আমরা কৃষির মধ্যে আবার ভাগ করে ফেলছি। আসলে ভাগটা আমাদের আমাদের সাবজেক্টের নাম আসলে ক্রপ সায়েন্স, যদিও আমাদের ডিগ্রির নাম হওয়া উচিত বিএসসি ইন ক্রপ সায়েন্স, কিন্তু আমাদের ডিগ্রির নাম হয়েছে, আমি আবারও বলি বারবার বলি, এটা আসলে কনসেপ্টটা পুরাতন কনসেপ্ট। বিএসসি ইন এগ্রিকালচার বলে কোনো ডিগ্রি আর নাই, আমাদের বাংলাদেশে আছে, পৃথিবীর অনেক দেশেই নাই। তোমরা জানো এগ্রিকালচার অনেক বড় একটা ব্যাপার, এখন সবকিছুকে স্পেসিফাইড করা হয়েছে ভেঙে ভেঙে টুক মানে। আর মোর কি বলা হয়, আগে আগে আমরা কি বলতাম, এটাকে আমরা খুব ক্রেডিট দিতাম, এটার নাম ছিল জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। মানে সব জানতা শমশের বাংলাদেশে বাংলায় বলে। হ্যাঁ, ও সবই জানে কিন্তু কোনো বিষয়েই সে ডিপলি জানে না। কিন্তু এখন সোসাইটি চেঞ্জ হয়ে গেছে, এখন লেবার ডিভিশন হয়ে গেছে, শ্রম ডিভিশন হয়ে গেছে। এখন মানে প্রত্যেকটা সেক্টরে ভেঙে 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 আরো মানে ডিটেলসে ঢুকে ঢুকে গেছে। মানে যে যে বিষয়ে জানবে সে শুধু ওই বিষয়ের একদম ভিতরে জানবে, তাই না? যে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু এখন অনেক, ইঞ্জিনিয়ারিং এর ভিতরে এখন কত রকম ভাগ হয়ে গেছে, তাই না? ঠিক সেরকম এগ্রিকালচারের মধ্যে কিন্তু এখন স্পেশালিস্ট দরকার। এবং তোমরা জানো যে আমি ভারতের অনেক ইউনিভার্সিটি ভিজিট করছি, ভারতের কিছু কিছু বিশ্ববিদ্যালয় ওই এলাকার বেসিসে বিএসসি ডিগ্রি হয়। যেমন হর্টিকালচার, আমাদের এখানে তোমরা যেমন হর্টিকালচার একটা ইয়ারে পড়ছো, ভারতের অনেক প্রভিন্সে হর্টিকালচারের উপরেই বিএসসি ডিগ্রি আছে, অর্থাৎ ডিগ্রিটার নাম হচ্ছে বিএসসি ইন হর্টিকালচার। তো এইরকম ভাবে আসলে মোর স্পেসিফাইড হয়ে যাওয়া উচিত, তাহলে তুমি ওই বিষয়টার উপরেই দক্ষ হয়ে যাবে এবং ওই বিষয়ের উপরেই তুমি মাস্টার্স হয়ে তুমি তোমার কর্মজীবনে কাজে লাগাতে পারবা, অথবা কোনো কোম্পানিকে তুমি আপলিফট করতে পারবা। কিন্তু সব জানলা টুকরা টুকরা করে, হ্যাঁ, তুমি ফিশারিজ জানো, তুমি অ্যানিমাল হাজবেন্ড্রি জানো, তুমি ক্রপ সায়েন্স জানো, তুমি বার্ড সায়েন্স জানো, তো এত কিছু জানলে হয় কি, কনসেন্ট্রেশন দেওয়া যায় না। এনিওয়ে, অন্যদিক চলে গেলাম, এবার আসি সোশ্যাল ফরেস্ট্রি। তো আমি একটু স্ক্রিন শেয়ার করব। আজকের 4টা নোট, আমি বাসায় আছি কারণ আনফরচুনেটলি ডিপার্টমেন্টে কোনো ইয়ে নাই, বুঝছো কি নাই বলো তো, ডিপার্টমেন্টে নেট নাই আমাদের ওই বিল্ডিং এর, ওই বিল্ডিং এর নেট নাই 3 তলায়। সেজন্য আমি স্ক্রিন শেয়ার করলাম। আচ্ছা, এটা এটা বন্ধ করি। স্ক্রিন শেয়ারে আজকে ইন্ট্রোডাকশন লাস্ট ক্লাস, হ্যাঁ, পেজ 1। এই যে আমি এইটা ছবি তুলছি, ছবি তুলে স্ক্যান করতে পারি নাই, যেহেতু স্ক্যানার অফিসে, ছবিটাকে একটু এডিট করে এখানে দেখাচ্ছি।
তো তোমরা কি দেখতে পাচ্ছ? একজন একটু স্যার বলো না। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় থাকবে। পরীক্ষায় কি কি থাকবে তাই তো, সেটা আগে লিখে নাও। এটা একটু লেখা হয় না, একটু লিখে নাও পরীক্ষার জন্য, যেহেতু পরীক্ষা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডিফাইন সোশ্যাল ফরেস্ট্রি, লেখো তো ডিফাইন সোশ্যাল ফরেস্ট্রি, অথবা হোয়াট ইজ সোশ্যাল ফরেস্ট্রি, অথবা হোয়াট ইজ ইউর কনসেপ্ট অ্যাবাউট সোশ্যাল ফরেস্ট্রি। এখন কিন্তু আমাদেরকে বলে দেওয়া হচ্ছে কোশ্চেন একটু ঘুরায় করতে, বুঝছো? এটাকে বলা হয়, তোমরা সৃজনশীল পড়ে আসছো না, সেই তোমাদের হাই স্কুল লেভেলে সৃজনশীল হতে বলছে সবাইকে, অর্থাৎ ইনোভেটিভ। এক বছরের কোশ্চেনের সাথে আরেক বছরের কোশ্চেন যাতে না মিলে। তো গত বছর হয়তো দিয়েছিলাম ডিফাইন অ্যাগ্রো ফরেস্ট্রি, এবার হয়তো দিব হোয়াট ইজ ডিফাইন সোশ্যাল ফরেস্ট্রি, এবার হয়তো দিব হোয়াট ইজ সোশ্যাল ফরেস্ট্রি। অথবা পরের বছর হয়তো ঘুরাই দিলাম হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ সোশ্যাল ফরেস্ট্রি, অথবা হোয়াট ইজ দ্য মিনিং অফ সোশ্যাল ফরেস্ট্রি, অথবা এক্সপ্লেইন দ্য ওয়ার্ড সোশ্যাল ফরেস্ট্রি। বিষয়গুলো একই, হ্যাঁ বিষয়গুলো একই, একটু তোমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে অ্যান্সার করতে হবে। এইটুকু মানে তোমাদের ইন্টেলেকচুয়াল মানে নলেজ তোমাদের থাকতে হবে কিন্তু। মানে প্রশ্ন যাই হোক উত্তর সেভাবে বলতে হবে, তাই না? তো হোয়াট ইজ দি নেম অফ ইউর প্যারেন্টস, তাহলে তুমি তোমার মা বাবার নাম বলবা। যখন বলা হবে হোয়াট ইজ দি নেম অফ ইউর ফাদার, তখন তুমি পিতার নাম বলবা, তাই না? হোয়াট ইজ দি নেম অফ ইউর সিবলিংস, তখন তোমার ভাই বোন দুইজনের নামই বলবা। অথবা যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ ইউর সিস্টার্স নেম, তাহলে তুমি তোমার শুধু বোনদের বা বোনের নাম বলবা, তাই না? এই যে কতগুলো বিষয়, এগুলো কিন্তু একই, তারপরেও অ্যাকর্ডিং টু দি কোশ্চেন্স ইউর অ্যান্সার শুড বি ইন দ্যাট লাইন। এই বিষয়টা একটু মনে রাখবে, এইগুলো তোমাদেরকে টেস্ট করার জন্য কিন্তু দেওয়া হবে এখন থেকে। এনিওয়ে, এই কোশ্চেনটা পরীক্ষায় থাকে ডিফাইন বা হোয়াট ইজ বা কনসেপ্ট অফ সোশ্যাল ফরেস্ট্রি। আমরা ছোট্ট একটা আইডিয়া নিব সোশ্যাল ফরেস্ট্রির উপরে। ডিটেলস আমরা মাস্টার্সে পড়াই, আর তোমাদের এখানে এত পড়ানোর সুযোগ নাই আসলে, আমাদের ক্রেডিট কম, অল্প একটু। এরপরে আমি পড়াবো আজকে যে ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল ফরেস্ট্রি। ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য, যেটাকে অনেক সময় ফিচার্স বলে, ফিচার্স অফ সোশ্যাল ফরেস্ট্রি। নেক্সট আমি পড়াবো বেসিক অবজেক্টিভস অফ সোশ্যাল ফরেস্ট্রি, বেসিক অবজেক্টিভস অফ সোশ্যাল ফরেস্ট্রি। তারপরে আমি পড়াবো স্কোপ অবলিক প্রসপেক্ট অফ সোশ্যাল ফরেস্ট্রি ইন বাংলাদেশ, স্কোপ। তারপরে হচ্ছে সাম লিমিটেশনস অফ সোশ্যাল ফরেস্ট্রি ইন বাংলাদেশ, লিমিটেশন অর কনস্ট্রেন্টস। তারপরে আমি পড়াবো সিমিলারিটিস অ্যান্ড ডিসসিমিলারিটিস। সিমিলারিটিস মানে মানে সাদৃশ্যতা, ডিসসিমিলারিটিস মানে বৈসাদৃশ্যতা, সিমিলারিটিস অ্যান্ড ডিসসিমিলারিটিস এবং ফরেস্ট্রি, সোশ্যাল ফরেস্ট্রি অ্যান্ড অ্যাগ্রো ফরেস্ট্রি। এই কয়টা কোশ্চেন আজকে আমি পড়াবো এবং আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। প্রথমে আসো, হোয়াট ইজ সোশ্যাল ফরেস্ট্রি। আসলে সোশ্যাল ফরেস্ট্রি কি এখানে লেখা আছে, দেখো অনেক কথাবার্তা লেখা আছে। তো আমাদের এতদিন যে ফরেস্ট্রিটা ছিল 1978 এর আগে, 1970 আগে, সেই ফরেস্ট্রিগুলো ম্যাক্সিমামই ছিল গভর্নমেন্ট ল্যান্ডে। যেমন সুন্দরবন, যেটাকে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট বলি। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এলাকার ওই জায়গাকে বলে সিএইচটিএস, চিটাগাং হিল ট্র্যাক্টস। চিটাগাং হিল ট্র্যাক্টসের যে বন, ইভেন আমাদের শালবন অথবা মধুপুর অ্যান্ড ভাওয়ালের গড়বন, যেটাকে আমরা ন্যাশনাল পার্কস বলি, ঢাকা, টাঙ্গাইল এবং ওই এলাকা যে বনটা আছে গাজীপুর। তো এগুলো সবই গভর্নমেন্ট ফরেস্ট এবং গভর্নমেন্ট ল্যান্ডে, এবং এগুলোর ম্যানেজমেন্ট করে গভর্নমেন্ট অফিসার্সরা, যারা বিসিএস দিয়ে হয় অথবা নন ক্যাডার। ফরেস্ট্রি কিন্তু ক্যাডার, বিসিএস দিয়ে যারা হয় তারা কিন্তু, তোমরা জানো বিসিএস এর 28টা ক্যাডার, এখন কয়টা ক্যাডার হয়েছে আমি জানি না, আমাদের সময় এগুলো আমরা জানতাম। এগুলো হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি তারা, তাই না? যেমন আমরা, কে আবার ফোন দিল? তো আমরা কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়ান সাইজ না আমাদের। আমি একটু ক্লাস নিচ্ছি, হ্যালো, একটু পরে ফোন দিই। কথা বলবা না তো। তারপরে তো গভর্নমেন্ট অফিসার্স বা ফরেস্ট অফিসার্স বা ফরেস্ট ডিপার্টমেন্টস বা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট্রি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এরা যে ইয়েটা নেয়, এদের এমপ্লয়িরা যে ফরেস্টগুলো মেনটেন করে, এগুলোকে বলা হয়, কমপ্লিটলি তারা মেনটেন করে, এগুলোকে বলা হয় ফরেস্ট্রি। এগুলো কিন্তু সোশ্যাল ফরেস্ট্রি না। আর সোশ্যাল ফরেস্ট্রি হচ্ছে কি,
যে সোশ্যাল পিপলস অর্থাৎ লোকাল পিপলস যে বনের অংশীদার থাকে, বেনিফিশিয়ারিজ হয়, সরাসরি ম্যানেজমেন্টেও তারা থাকে, তাদেরকে বলা হয়, সেই ধরনের বনকে বলা হয় সোশ্যাল ফরেস্ট্রি। এবং এগুলো সোশ্যাল ল্যান্ডে হয়। সোশ্যাল ল্যান্ড বলতে অনেকে বলে কমিউনিটি ল্যান্ড। যেমন রাস্তার ধার, এটা কমিউনিটি ল্যান্ড, এটা কারো না, যদিও সরকারি খাস হলেও, এরকম আমরা বলি খাস জমি, তাই না? খাস হলেও এটা কিন্তু বন বিভাগের অন্তর্ভুক্ত নয়। তারপরে ধরো বাঁধের ধার, অথবা নদীর ধার, অথবা তোমার কোনো গ্রেভিয়ার্স, অর্থাৎ এটাকে কি বলে, গোরস্থান, অথবা মসজিদের প্রাঙ্গণ, মস্ক ইয়ার্ড, অথবা ইনস্টিটিউশনাল প্রাঙ্গণ, হতে পারে কোনো অফিস, হতে পারে কোনো ইউনিভার্সিটি, হতে পারে কোনো স্কুল কলেজ, অথবা কোনো হাট, কোনো বাজার, এরকম জায়গায় যে কমিউনিটি প্লেস থাকে, যে খাস জমি থাকে গভর্নমেন্টের, এই সমস্ত জায়গায় যে বন তৈরি করা হয়, সেই বনটাকে বলে সোশ্যাল ফরেস্ট্রি। এবং এই বনের ম্যানেজমেন্টে থাকে লোকাল পিপলস, ওই এলাকার যেখানে বনটা হবে, সেই এলাকার, অর্থাৎ যেখানে সে খাস জমিটা আছে, সেই এলাকার যে মানুষ আছে, সেই মানুষদের থেকে প্রতিনিধি নিয়োগ করা হয়, বুঝছো? ইউনিয়ন চেয়ারম্যানদেরকে বলা হয়, বা ওয়ার্ড কাউন্সিলর, অথবা এটাকে কি বলে, মেম্বার, হ্যাঁ, তোমরা মেম্বার বলে বা কাউন্সিলর বলে পৌরসভার ক্ষেত্রে, তাদেরকে বলা হয় যে আপনি ওই এলাকার থেকে কয়েকজন গরিব দুস্থ যাদের জমি জমা নেই তাদেরকে দেন। তো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে 2-3 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়, দিয়ে তাদেরকে চারা দেওয়া হয় এবং বলা হয় তোমরা এই চারাগুলা তোমাদের এই যে খাস জমি আছে সরকারের, এই জায়গাতে লাগাও। লাগানোর পরে 15 বছর, 10 বছর, 12 বছর একটা চুক্তি হয় সরকারের সাথে ওই লোকজনের, যে 15 বছর পরে তোমরা এই গাছগুলা কাটতে পারবা, এবং কাটলে শতকরা 60% টাকা তোমরা পাবা, আর 40% সরকার পাবে। শতকরা 60% বলে 1 লক্ষ টাকা যদি ওই এলাকার গাছ বিক্রি করে হয় 10 বছর পরে, তাহলে 60,000 টাকা ওই কমিটিতে যারা আছে, স্থানীয় লোকজনকে নিয়ে যে কমিটি করা হয় ওই বনটা দেখার জন্য, সেই কমিটির লোকেরা পেয়ে যাবে। আর 40,000 টাকা সরকার পেয়ে যাবে। আবার সরকার পেলে সরকার আবার ওইটাকে নিজেদের মধ্যে ভাগ করে, বুঝছো? স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে দেয় 10,000 টাকা। তারপর ওই জমিটা যে সংস্থার আন্ডারে, এটা হতে পারে রোডস অ্যান্ড হাইওয়েজ, হতে পারে পানি উন্নয়ন বোর্ড, হতে পারে হাটবাজার কমিটি, এরা পাবে 10% টাকা। আর 10% টাকা ডিসি পাবে, ডিসির অফিসে গিয়ে জমা হয়। আর 10% টাকা, অর্থাৎ 10,000 টাকা পাবে বন বিভাগ রেভিনিউ হিসেবে। এইভাবে টাকাগুলো ভাগ হয়। কিন্তু যেটা মূল বন, অর্থাৎ সুন্দরবন অথবা চট্টগ্রামের বন, সেগুলো কিন্তু কখনো ওইভাবে ভাগ বাটোয়ারা হয় না। সেগুলো বর্তমানে কাটা নিষেধ, আর আগে কাটা হতো গাছ। আগে গাছ কাটলে ওই গাছগুলো নিলামে টেন্ডার করে বিক্রি হয়ে যে টাকাটা জমা হতো, এটা সরকারের ঘরে জমা হতো, অর্থাৎ সোনালী ব্যাংকে চালান করে জমা হতো। ওই টাকাটা 1 টাকাও জনগণ পেত না। তো সোশ্যাল ফরেস্ট্রি কতগুলা আছে বুঝছো? কতগুলা কি আছে বলতো, কতগুলা সিনোনিমস আছে। তোমরা সিনোনিমস সম্পর্কে জানো, মানে সমার্থক শব্দ, যেমন কমিউনিটি ফরেস্ট্রি অর লোকাল কমিউনিটি ডেভেলপমেন্ট, ফরেস্ট্রি ফর লোকাল কমিউনিটি ডেভেলপমেন্ট, এই নামেও পৃথিবীর অনেক দেশে বলে। সেটাও যা সোশ্যাল ফরেস্ট্রি। সোশ্যাল ফরেস্ট্রির একটা নাম আছে ভিলেজ ফরেস্ট্রি, গ্রাম বন। আবার সোশ্যাল ফরেস্ট্রির আরেকটা নাম আছে রুরাল ফরেস্ট্রি অর রুরাল ডেভেলপমেন্ট ফরেস্ট্রি। আবার সোশ্যাল ফরেস্ট্রির আরেকটা নাম আছে পিপলস ওরিয়েন্টাল ফরেস্ট অর পার্টিসিপেটরি ফরেস্ট্রি। কতগুলো নাম পেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে সোশ্যাল ফরেস্ট্রি নাম ছাড়াও আরো 7টা, মোট 8টা নাম আছে। আমি আবারও বলি, সোশ্যাল ফরেস্ট্রি, কমিউনিটি ফরেস্ট্রি, ফরেস্ট্রি ফর লোকাল কমিউনিটি ডেভেলপমেন্ট, ভিলেজ ফরেস্ট্রি, রুরাল ডেভেলপমেন্ট ফরেস্ট্রি, পিপুল ওরিয়েন্টাল ফরেস্ট, পার্টিসিপেটরি ফরেস্ট্রি। এই 8টা নামের মানেই কিন্তু একই। স্থান কাল পাত্র ভেদে এক একটা দেশ বা এক একটা সংস্থা এক এক নামে অভিহিত করে। আচ্ছা, আমরা এই বিষয়টি একটু জানলাম। তোমরা এখানে শুধু একটা, আমার কাছে আরো 2-3টা সংজ্ঞা ছিল, আচ্ছা দরকার নাই,
অল্প করে পড়ো অনলাইনে। এফএও এর একটা সংজ্ঞা দিলেই হবে। এই যে এফএও, অ্যাকর্ডিং টু এফও। আরো কিছু সংজ্ঞা ছিল আমার হাতের লেখা নোটে, যদি কেউ ইন্টারেস্টেড হয় আমার কাছ থেকে নিয়ে যেতে পারো, আমি দিয়ে দেব। আচ্ছা, এরপরে আসো সোশ্যাল ফরেস্ট্রির কি বলা যায় বলো তো? সোশ্যাল ফরেস্ট্রির ক্যারেক্টারিস্টিক্স, মাত্র 3টা ক্যারেক্টারিস্টিক্স, আর অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, আমি এখানে 3টা মানে জাস্ট উল্লেখ করছে। কে যেন আমার হাতে লেখা ছিল, কে যেন টাইপ করছে। এক নম্বর হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রি প্রোগ্রাম ইনভলভ দি রুরাল পুয়ার পিপল। তোমাদেরকে আগেই বলছি, স্থানীয় চেয়ারম্যানদেরকে বলা হয় যে আপনারা সবচেয়ে গরিব এরকম 10টা লোকের নামের লিস্ট দেন, বন বিভাগ চায় ওই এলাকার 10টা 12টা বা 8টা, যে কয়টা চায় আর কি। তাহলে সোশ্যাল ফরেস্ট্রিতে কারা ইনভলভ থাকে? সবচেয়ে গরিব এবং গ্রাম্য লোকজন, রুরাল। তোমরা জানো রুরাল এবং আরেকটা বলা হয় আরবান, অনেকে উরবান বলে, এক এক দেশে এক এক রকমের উচ্চারণ, অনেকে আরবান বলে। আরবান মানে হচ্ছে শহুরে, রুরাল মানে হচ্ছে, অনেকে রুয়াল বলে, যে নামেই বলুক, রুরাল মানে হচ্ছে গ্রাম্য বা গ্রামীণ। Social forestry programs are designed to meet the basic needs of the people for fuel, food, fodder and small timber. দেখো সোশ্যাল ফরেস্ট্রিতে কিন্তু শাল গাছ শাল গাছ লাগানো হয় না, সেগুন গাছ লাগানো হয় না, অথবা গামারি গাছ লাগানো হয় না, বড় বড় গাছ লাগানো হয় না যেগুলো 100 বছর 150 বছর থাকবে। এগুলোতে এমন ধরনের গাছ লাগানো হয় যেখান থেকে কাঠ পাওয়া যাবে, যেখান থেকে ফডার পাওয়া যাবে গোখাদ্যের জন্য, যেখান থেকে ফ্রুটও পাওয়া যেতে পারে। ফ্রুট ট্রিও কিন্তু সোশ্যাল ফরেস্ট্রিতে কিন্তু আম গাছও লাগানো হয়েছে রাজশাহী এলাকায়, তো কাঁঠাল গাছও লাগানো হয়েছে, তো ফ্রুট পাওয়া যেতে পারে। এই ধরনের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়, এটা একটা বৈশিষ্ট্য। একটা লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রি প্রোগ্রাম এনকারেজ দ্য ডেভেলপমেন্ট অফ সেফ রিলায়েন্স অ্যামং দ্য পিপল। দেখো সোশ্যাল ফরেস্ট্রিতে যারা অন্তর্ভুক্ত থাকে, যে গ্রামীণ কমিটি, সেই কমিটি নিজেরা নিজেরা সভাপতি নির্বাচিত করে, সেক্রেটারি নির্বাচিত করে, মেম্বার নির্বাচিত করে, কোষাধ্যক্ষ নির্বাচিত করে, কে কবে পাহারা দিবে, তারপরে কোনো কনফ্লিক্ট হলে কিভাবে, কনফ্লিক্ট মানে বোঝো তো, কনফ্লিক্ট মানে কোনো দ্বন্দ্ব বা গন্ডগোল হলে সেটাকে কিভাবে মিট আপ করা যাবে, এগুলো নিয়ে কিন্তু তারা কাজ করে। ফলে আর সরকারের কিন্তু বিভিন্ন সংস্থার সাথে কমিটির কিন্তু একটা যোগাযোগ থাকে, ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে, স্থানীয় সরকার যেটা ইউনিয়ন কাউন্সিল, তাদের সাথে, ইভেন টিওনো অথবা উপজেলা অফিসের সাথে তাদের যোগাযোগ থাকে। এর ফলে কি হয়? এর ফলে একটা সেলফ রিলায়েন্স তৈরি হয়, অর্থাৎ এক ধরনের মানে আত্মনির্ভরশীলতা এবং আত্ম স্বনির্ভরতা বলা যেতে পারে তৈরি হয় এই লোক। না হলে কিন্তু ওরা এই চুরি চামারি বা এরকম বিচ্ছিন্ন হয়ে থাকতো ওই এলাকার ওই লোকগুলা। তো এই 3টা বৈশিষ্ট্য। বেসিক অবজেক্টিভস, তুমি দেখো অবজেক্টিভস বলতে উপকারিতা আর কি। টু আপলিফট দি সোশিও-ইকোনমিক ওয়েলবিং অফ দি ভিলেজার্স, টু ইমপ্রুভ দি ল্যান্ড ইউজ প্র্যাকটিস, টু ইনক্রিজ ফরেস্ট কাভারেজ, টু এনকারেজ tree plantation on marginal land, to improve environmental condition, to create employment opportunity, to create leadership quality of the rural people, to use idle land resources with idle manpower, to improve relationship between rural people and other societies. আমি এতক্ষণ যে গল্পগুলো বললাম তার ভিতরে কিন্তু এগুলো সবই আছে। এগুলোর অনেক বড় বড় ব্যাখ্যা হতে পারে, কিন্তু আপাতত ওগুলো দরকার নাই, এই পয়েন্টগুলো তোমরা মনে রাখলেই হবে। এগুলোর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি অত সময় নষ্ট করতে চাচ্ছি না। এরপরে আসো প্রসপেক্ট অর স্কোপ অফ সোশ্যাল ফরেস্ট্রি। বুঝছো, অনেকটা খুব চালাকি করে যারা একটু চালাক, আচ্ছা আমি একটু চাচ্ছি, কি চাচ্ছি বলো তো? তোমরা কতজন আছো এটাতে? এটা কিভাবে যাব? আসলে স্ক্রিন শেয়ার করলে আমি সব হারায় ফেলি তোমাদের। 205 জন। গুড, 205 জন আছো। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে যে সোশ্যাল ফরেস্ট্রির প্রসপেক্ট যা, আসলে অ্যাগ্রো ফরেস্ট্রির প্রসপেক্টসও তাই, বুঝছো? একটু ঘুরায় লিখলেই হলো। তো আমি তারপরে একটু বলি, ওই এর আগের দিন যেটা আমরা বলেছিলাম যে অ্যাগ্রো ফরেস্ট্রির প্রসপেক্টস বা স্কোপ কি, ওইটাই আসলে সোশ্যাল ফরেস্ট্রির প্রসপেক্ট। অ্যাগ্রো ফরেস্ট্রি সোশ্যাল ফরেস্ট্রি তো সামান্য একটু ডিফারেন্স আছে, সেটা আমরা কিছুক্ষণ পরে বলবো।
তো প্রথম, আরে এত ফোন আসে। হ্যাঁ, হ্যাঁ, আমি বাসায় আছি, আপনি আসতে পারেন আধা ঘন্টা পর। হ্যাঁ, না আমি একটা ক্লাস নিচ্ছি, তো আধা ঘন্টা সময় লাগবে, আপনি একটু পরে আসেন। আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসেন, আধা ঘন্টা পরে আসেন, নাহলে আমি নিচে নিচে টাকা দিয়ে যাবো নিয়ে যে নাসিরকে দিয়ে যাবো। ওকে ওকে, নাসিরকে দিয়ে যাবো। তো এখন সোশ্যাল ফরেস্ট্রির প্রসপেক্টস হচ্ছে, সোশ্যাল ফরেস্ট্রির প্রসপেক্টস হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রচুর মানে পুর লোক আছে, এবং এরা বসে আছে, অনেকে ভিক্ষা করে, অনেকে চুরি ডাকাতি করে, অনেকে অনেক ধরনের আনওয়ান্টেড কাজ করে। এ সমস্ত লোকদেরকে কাজ দেওয়া, সরকারি জায়গা দিয়ে তাদেরকে কাজ দেওয়া, এইটা কিন্তু সম্ভব আমাদের দেশে, এবং করতে যদি আমরা পারি, তাই না? আমাদের অনেক খাস জমি আছে, এগুলো প্রভাবশালীরা দখল করে রাখছে। তোমরা জানো, আমরা এদেরকে বলি, কি বলে তোমরা, মাসেল পাওয়ার নাকি মাসেল ম্যান নাকি বলে, এলিট শ্রেণী নাকি, না না না, একটা ভালো একটা শব্দ আছে, প্রভাবশালী, প্রভাবশালী, মানে প্রভাবশালী মহল, একটা কথা বলে না, বা মানে যাদের মাসেল পাওয়ার আছে, মাস্তানি আছে, এই ধরনের লোক কিন্তু অনেক জায়গা জমি, তাদের নিজেদের না, সরকারি জায়গা জমি তারা দখল করে আছে। তো এই সরকারি জায়গা জমিগুলা যদি আমরা উদ্ধার করি, এই যে এখন নদী উদ্ধার করা হচ্ছে, খাল উদ্ধার করা হচ্ছে, নদীমাতৃক দেশ, নদী নাই, জালের মতো একসময় আমাদের এই দেশে নদী ছিল, সেই নদীগুলো অবশ্য এখন চেষ্টা করা, অনেক নদীতে এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাই না? তো এই সমস্ত নদীগুলা উদ্ধার করা, এই সমস্ত খাস জমিগুলা উদ্ধার করা, এই সমস্ত বিলগুলা উদ্ধার করা, এগুলো উদ্ধার করে যারা গরিব, যারা অসহায়, বা যারা বিভিন্ন চুরি ডাকাতি বা অসামাজিক কাজে মানে জড়িত, অথবা যে বেকার ছাত্র, মানে পাশ করে গেছে, কোনো কাজ নাই, এদেরকে যদি আমরা এই সমস্ত জায়গা অ্যালট দিয়ে বলি তোমরা এই ধরনের গাছ লাগাও, মিক্সড গাছ লাগাও, তাই না, ফলের গাছের সঙ্গে কাঠের গাছ, বা কাঠের গাছের সঙ্গে এই গাছ, এভাবে যদি তাদেরকে লিস্ট দেওয়া হয় জায়গাগুলা, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে একদিকে ফরেস্ট কাভারেজ হয়ে যাবে, আর একদিকে অর্থনৈতিকভাবেও ওই লোকগুলা বেনিফিটেড হবে, দেশ বেনিফিটেড হবে, সমাজ বেনিফিটেড হবে, পরিবেশ বেনিফিটেড হবে। এটা একটা দিক। আরেকটা দিকের কথা এরা বলছে এখানে, যে বাংলাদেশে মহিলা, অনেক গ্রামীণ মহিলা আছে, বিশেষ করে গ্রাম দেশে, তারা কিন্তু শুধুমাত্র রান্না বান্না এগুলো নিয়েই ব্যস্ত, তাই না? এবং বাংলাদেশের 48% কিন্তু নারী। ইভেন অনেকে বলছে যে এখন নারী পুরুষের কত ছিল যেন অনুপাত, 108:100 এরকম একটা কিছু। তো এখন কিন্তু নারী এবং পুরুষের সংখ্যা প্রায় সমান। হ্যাঁ, বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স গুলো খুব একটা রিলায়েবল না, তারপরে এখন যদি হিসাব নিকাশ করা যায়, তাহলে কিন্তু ছেলে মেয়ের সংখ্যা প্রায় সেম সেম। তো এই যে অর্ধেক পপুলেশন ওমেন, এই ওমেনদেরকে কিন্তু এই সমস্ত সোশ্যাল ফরেস্ট্রি কাজে লাগানো যেতে পারে, ম্যানেজমেন্টের কাজে। তারা অন্তত সমিতি করবে, সমিতি করে তারা দেখভাল করবে, তারা নার্সারি করবে, নার্সারির থেকে গাছ তৈরি, চারা তৈরি করে সেই চারাগুলো লাগাবে, এগুলো কিন্তু করতে পারে তারা, এইটা একটা দিক আছে। আর আরেকটা কথা বলছে যে আমাদের বাংলাদেশে সোশ্যাল ফরেস্ট্রি করার সবচেয়ে বড় স্কোপটা হচ্ছে যে এইখানকার মাটি, আবহাওয়া, মানে গাছের জন্য খুবই অনুকূল, এবং অল্প পয়সায় এটা করা যায়। আমি তোমাদেরকে আগেই বলছি যে একটা গাছকে বাঁচাতে কোনো কোনো দেশে 1 লক্ষ টাকা লাগে, একটা গাছকে বাঁচাতে। সেখানে আমাদের দেশে মানে বছরে লাগে 1 লক্ষ টাকা, সেখানে আমাদের দেশে লাগে, আমরা হিসাব করে দিচ্ছি, তুমি যদি যত্ন করো তাহলে 200 টাকা, আর যদি যত্ন না করো সার্টেন লেভেল পর 3 বছর পর, অনেকে তো কিছুই করে না, জাস্ট রেখে দেয়, তাহলে কোনো টাকায় লাগে না, বরং আরো টাকা পাওয়া যায় তার ডালপালা বিক্রি করে, বা তার ডালপালা জ্বালানি হিসাবে বা ফডার হিসাবে ব্যবহার করে। আর পৃথিবীর অনেক দেশে শুধু একটা গাছকে বাঁচিয়ে রাখতে এত টাকা লাগে। এনিওয়ে, সুতরাং আমাদের আবহাওয়া খুব ভালো। তারপরে আমাদের এই যে ফিডার রোডস, 10,50,000 গ্রামীণ রাস্তা আছে, বুঝছো? মানে এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, এটাকে বলে ফিডার রোড, মানে কানেক্টেড রোড। সেগুলো কোনো কোনোটা সলিং করা, কোনো কোনোটা শুধুমাত্র মাটি ফেলানো, এবং কোনো কোনোটায় এখন ইদানিং পাকাও হচ্ছে। এই সমস্ত রাস্তার ধারে, কেন বিলিভ ইট, 10,50,000, আরো রাস্তা কিন্তু দিনে দিনে বাড়ছে।
আরো রাস্তা বাড়ছে, প্রতি বছরই বা রাস্তা বাড়ছে। এই রাস্তাগুলোর ধারে কিন্তু আমরা 2 সারি 3 সারি ইভেন 5 সারি করে গাছ লাগাতে পারি, নিয়ম করে। লাগানোর নিয়ম আছে, এলোমেলো না। তো বিরাট একটা সুযোগ। আমাদের 2880 কিলোমিটার রেল লাইন আছে। উই হ্যাভ 2880, এটা কিন্তু আরো বাড়ছে, রেল লাইনের সংখ্যা, লাইন বাড়ছে। এই জায়গাগুলোর দুই পাশে আমরা কিন্তু সোশ্যাল ফরেস্ট্রি করতে পারি। আমাদের 6500 কিলোমিটার 6500 কিলোমিটার এমব্যাঙ্কমেন্ট আছে, অর্থাৎ মানে বাঁধ আছে, নদীর ধারে বাঁধ। এই বাঁধগুলোতে কিন্তু আমরা সোশ্যাল ফরেস্ট্রি করতে পারি, তাতে কিন্তু বাঁধ রক্ষাও হবে। তোমরা জানো যে গাছের রুট মাটিকে ধরে রাখে। তারপরে টি স্টেটস আছে আমাদের, এগুলো তো লাগাচ্ছে টি স্টেটসে, আরো সিস্টেমেটিক ভাবে লাগাতে পারি। হিউজ কোস্টাল এরিয়াস আছে আমাদের, প্রচুর উপকূলীয় অঞ্চল আছে। তারপরে রিভার অ্যান্ড ক্যানাল সাইড আছে আমাদের, ব্যারেন হিল এরিয়া আছে, অনেক হিল আমাদের উন্মুক্ত হয়ে গেছে। পন্ড সাইড আছে, আনপ্রোডাক্টিভ আনইউজেবল ব্যারেন ল্যান্ডস আছে। এই সমস্ত জায়গায় আমরা কিন্তু লাগাতে পারি। এবার কিছু প্রবলেমের কথা বলি সর্বশেষ। রাইট ডাউন দি লিমিটেশনস অর problems or disadvantages of problems and constraints of or limitations, তিনটা একই শব্দ। এখানে লেখা আছে constraints, এটা যদি লেখা থাকে limitations তাহলেও কিন্তু হবে, আবার শুধুমাত্র প্রবলেমস লিখলেও হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ। 2 নম্বর পিপল, ল্যাক অফ পিপলস অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাটিটিউডস, মানে মানুষের সচেতনতা এবং তাদের যে মানে বিহেভিয়ার বা অ্যাটিটিউডস এর বাংলা কি, মনোভাব, এরকম একটা ব্যাপার। ইনঅ্যাডিকুয়েট পলিসি অ্যান্ড লেজিসলেশনস, অর্থাৎ অপ্রতুল পলিসি, পলিসি মানে বুঝো, পলিসি মানে নীতি এবং আইন, লেজিসলেশনস মানে হচ্ছে আইন। যদিও এখন আমরা জানি যে সোশ্যাল ফরেস্টে আইন হয়ে গেছে অলরেডি, কিন্তু এনফোর্সমেন্ট নাই, অর্থাৎ প্রয়োগ নেই। ল্যাক অফ ইনসেনটিভস, অনেক সময় দুর্নীতি হয় এই টাকা পয়সা দেওয়া নেওয়ার মধ্যে, অনেক সময় এলাকার লোকজন নিজেদেরকে বঞ্চিত ভাবে, এটা করা যাবে না। ইল মোটিভ, অনেক সময় ইল মোটিভ মানে হচ্ছে অসুস্থ মোটিভ, মানে বুঝতো না, মোটিভ কি বলে, বাংলা কি, বাংলা আল্লাহ জানে। মোটিভ আমরা সবাই বুঝতেছি, মানে উদ্দেশ্য আর কি, খারাপ উদ্দেশ্য। তো আমাদের অনেক সময় হিংসা, পরশ্রিকাতা, আচ্ছা ও কমিটিতে আছে আমাকে রাখে নাই, যা ওর গাছটা কেটে দিই বা একটা ক্ষতি করি বা গরু ছাগল দিয়ে খাওয়াই দিই, এরকম একটা ঘটনা আমাদের মধ্যে থাকে, হিংসা, রেষারেষি। ইললিগাল ডিমান্ড অফ কনসার্নড অথরিটিস, উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদ অথবা বন বিভাগ অনেক সময় কি করে, এই তোর নামটা দিব, আমাকে কিছু অতিরিক্ত টাকা দিবি, বা তোর নামে তুই থাকলি টাকাটা সব আমার পকেটে যাবে, তোকে আমি কিছু এখান থেকে, এই ধরনের কিন্তু অনেক সময় আনসিন কিছু নেগোসিয়েশন হয়ে যায় কমিটির স্টেক হোল্ডারদের মধ্যে, তখন কিন্তু ভালো কাজ হয় না, সেখান থেকে ভালো আউটপুট আসে না। ইললিগাল জিনিস থেকে তো ভালো কিছু, গ্রেজিং, গ্রেজিং এর আগে হবে আনকন্ট্রোল, আনকন্ট্রোল গ্রেজিং, অর্থাৎ গোচারণ। আমাদের দেশে অনেক সময় গরু ছাগল বরকি ভেড়া দেখো রাস্তার ধারে ঘুরে বেড়ায়, রেল লাইনের ধারে ঘুরে বেড়ায়, বাঁধের ধারে ঘুরে বেড়ায়, এবং ওগুলো কি করে, ওগুলো গাছের পাতা খেয়ে দেয়, ইয়ং গাছগুলোকে নষ্ট করে দেয়, ছাগলের বাকল পর্যন্ত খায়, জানো? যে মেহগনি গাছ মানুষ কেন লাগায় না, মেহগনি গাছের বাকল নাকি ছাগলের জন্য বিরিয়ানির মতো সুস্বাদু। হ্যাঁ, ওই ছাগল দিয়ে গিয়ে গাছের বাকল খেয়ে ফেলে। তাহলে হবে ইউক্যালিপটাস মানুষ কেন লাগায়, ছাগল ইউক্যালিপটাসের বাকল খায় না। তাহলে ইউক্যালিপটাস লাগাইলে আর তোমার কি লাগে না, বেড়া দিতে হচ্ছে না, তারপর হচ্ছে বেড়াতে তো অনেক খরচ, পাহারা দিতে হচ্ছে না, পাহারাতে তো অনেক খরচ। তো যাই জন্য এই গ্রেজিংটাকেও আমাদের একটা নিয়মের মধ্যে আনতে হবে। ইরেগুলার ডিসবার্সমেন্ট অফ কেয়ারটেকার্স রিমুনারেশন, ওই যে বললাম 60,000 টাকা দিতে হবে কমিটির লোকদের মধ্যে, এটা অনেক সময় টাইমলি দেয় না, সরকার বিক্রি করে দেয় নিলামে, ওই টাকাটা ওই ফরেস্ট অফিস থেকে তুলতে গেলে একেবারে কি বলা যায়, বলে না যে আগে বলতো যে পেনশনের টাকা তুলতে তুলতে স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, তাই না? স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে মানে হচ্ছে হাঁটতে 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 এতবার সে হাঁটছে যে স্যান্ডেলের তলাটা ধীরে 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 পাতলা হয়ে গেছে। এবং আগে কিন্তু সত্যি সত্যি আমি দেখতাম অনেক লোক স্যান্ডেল পরতো, জানো? এখন নয়, মানুষের অর্থনৈতিক অবস্থা হয়েছে, সত্যি সত্যি স্যান্ডেল ছিদ্র হয়ে যায়, মানে ক্ষয় হইতে হইতে, বিশেষ করে ওই পায়ের গোড়ালি যে জায়গা,
ওই জায়গায় ক্ষয় হইতে হইতে আর স্যান্ডেল নাই, ছিদ্রই হয়ে গেছে। আর পায়ের পাতার যে মাঝের অংশ যেখানে ভরটা কম লাগে, ওই যে মানে ঠিক ওটা কি বলে, যারা পা বিশারদ তারা বলতে পারবে, অ্যানাটমির লোকজন, ওই জায়গাটা দেখবে যে স্যান্ডেলে কম প্রেসার লাগে। আকুপাংচারের যে জায়গাটা চাইনিজরা বলে, এখন তো আকুপাংচার স্যান্ডেলও পাওয়া যায়, ওই জায়গাটায় কিন্তু প্রেসার লাগে কম, মানে যখন তুমি হাঁটবা। এবং স্যান্ডেলের ওই জায়গাটা দেখা যায় যে কালার একেবারে সে নতুন কেনার মতোই আছে। আর একদম যেখানে 5 আঙ্গুলের প্রেসার পড়ে ওই জায়গাটা আর পিছনের এটা একদম আগেকার লোকজনের এরকম ছিল, বুঝছো, সেজন্য বলে স্যান্ডেল ক্ষয়ে যাওয়া। তো এরকম ঠিক মতো ওরা পায় না, কেয়ারটেকাররা বা ওই কমিটির লোকজনরা। প্রেজেন্স অফ ভিলেজ পলিটিক্স, তোমরা জানো ভিলেজে মানুষগুলো শিক্ষিত না, সত্য কথা যেটা, মানুষের ভিতরে শিক্ষার আলো না থাকলে, আমার এটা অবজারভেশন, আমি গ্রামে গঞ্জে কাজ করি, মানে গবেষণার কাজ করতে হয়, মানুষের সাথে উঠা বসা করতে হয়। তো নিজের বাড়িও তো অনেক সময়, আমাদের দাদা বাড়ি নানা বাড়ি গ্রামে দেখছি যে গ্রামে আসলে মানে আমরা মনে করি গ্রামের মানুষ সহজ সরল সুন্দর, আমরা অনেক কথাই বলি কবির ভাষায়, কিন্তু বাস্তবে নোংরা পলিটিক্স আছে, বুঝছো, মানে নিজেদের মধ্যে গ্রুপিং, তারপরে মারামারি ধারাধারি। একটা সামান্য একটা ছাগলের তার জমির থেকে কি খাইছে, ছাগলের জমির থেকে একটু একটা একটা আনাজ আনাজ মানে বোঝাতো একটা সিম টিম কিছু একটা খাইছে, ওইটা নিয়ে মারামারি খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, একদম। আবার কি করে অমুক পক্ষের ছেলেকে হত্যা করে নিজের নামে চালায় দেয় যে ও হত্যা করছে। হ্যাঁ, এবারে নিজের ছেলেকে হত্যা করে অমুককে জেলে ফেলানোর জন্য, মানে এগুলোকে বলে ভিলেজ পলিটিক্স। এগুলো আমরা পত্র পত্রিকায় দেখি, এটা আমাদের দেশে আছে, এটা খুব খারাপ জিনিস। এটাও কিন্তু অনেক সময় আমাদের এই ভালো ভালো উদ্যোগকে, সোশ্যাল ফরেস্ট উদ্যোগকে লিমিটেড করে দেয়। অ্যাবসেন্স অফ ইফেক্টিভ মোটিভেশনাল অ্যাক্টিভিটিস, মোটিভেশন ছাড়া কিছু হয় না, বুঝছো। মানে তোমার ভিতরে যদি অনুপ্রেরণা না আসে, তোমার ভিতরে যদি চেতনা না আসে, তোমার ভিতরে যদি স্বপ্ন না দেখো, তাই না, তাহলে কি ভালো লাগবে? তাহলে কিন্তু ভালো লাগবে না। তুমি যদি মানে এই জিনিসটার অ্যাবসেন্স আছে আমাদের দেশে। অনেক মানুষ ভাবে চলছে দিন, হ্যাঁ, এই দিন আনছি দিন খাচ্ছি ঘুমাচ্ছি, চলে যাচ্ছে, মোড়ে চা খাচ্ছি মোড়ের দোকানে। কিন্তু আমার যে একটু ভালো করতে হবে, ঘরটা টিনের আছে এটা একটু পাকা করলে ভালো হয়, ইঁদুরগুলা উঠবে না, মেঝেটা একটু পাকা করতে হবে, আমার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে হবে, চারপাশের আবহাওয়াগুলোকে সুন্দর করতে হবে, এরকমের কোনো মোটিভেশন নাই। ওভারলুকিং ওমেন্স পার্টিসিপেশন, অনেক সময় ওমেনদের পার্টিসিপেন্টকে খারাপ চোখে দেখা হয় আমাদের দেশে, তাই না, যে মেয়ে হয়ে পর্দা করছে না, অথবা ঘর থেকে বেরিয়ে আসছে, বা এটা বিধর্মী কাজ করছে, অথবা ও মেয়ে তো, অথবা অনেক সময় সিকিউরিটির অভাব, অ্যাবসেন্স অফ টেকনিক্যাল পার্সোনাল, অনেক সময় মানে টেকনিক্যাল মানে হচ্ছে জ্ঞানী, টেকনোলজিক্যাল ভাবে অনেক কিছু দরকার। একটা গাছকে আমরা গুরুত্ব দিচ্ছি না, বাট একটা গাছের কিন্তু ট্রেনিং করতে হয়, তোমরা জানো, ট্রেনিং পড়ছো হর্টিকালচারে, প্রুনিং আছে, তারপরে রুট প্রুনিং আছে, শুট প্রুনিং আছে, তারপর হচ্ছে ম্যানেজমেন্টের কতগুলা দিক আছে, যে কোন সময়টা টাইমিং এর ব্যাপার আছে, কোন সময় তুমি সার দিবা, কোন সময় তুমি মানে কোন অ্যাঙ্গেলে নিয়ে যাবা গাছটাকে, এগুলো এগুলো লোকেরও অভাব আছে। ল্যাক অফ পলিটিক্যাল কমিটমেন্ট, সর্বশেষ সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক নেতা যারা, তাদের মানে কমিটমেন্ট, মানে বুঝো, তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন অনেক সময় হয় না। কারণ যে আমরা যতই বলি, আমরা পড়াচ্ছি তোমাদেরকে, আমি একজন শিক্ষাবিদ বা আমি একজন বিজ্ঞানী হতে পারি, তোমরা একজন ছাত্র হতে পারো, কিন্তু এটার এক্সিকিউশন করবে কারা, যারা পলিসিতে আছে, তারা হচ্ছে পলিটিক্যাল পার্সনস। পলিটিক্যাল থেকে আসছে পলিসি, পলিসি তো আসল, মানে সর্বোচ্চ, যেখান থেকে নীতি নির্ধারিত হবে। এখন তারা যদি বিষয়টাকে না বুঝে, তারা যদি বিষয়টাকে সিরিয়াসলি না নেয়, আমি তুমি যতই কান্নাকাটি করি, আমি তুমি যতই বুঝাই, তাহলে লাভ হবে? তাহলে লাভ হবে না। যেমন ট্রাম্প বলছিল ক্লাইমেট চেঞ্জকে আমি মানি না, তাই না, কিন্তু এখন যে নতুন প্রেসিডেন্ট হলো জো বাইডেন, সে বলছে না, ক্লাইমেট চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ ইস্যু। একসময় দেখা যাচ্ছে যে ফ্লোরিডায় কয়দিন আগে হ্যারিকেন চলে গেল, তারপরে দাবানল হয়ে গেল আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, হলিউডই তো ধ্বংস হয়ে যাচ্ছিল প্রায়। তো এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসছে, এই প্রাকৃতিক দুর্যোগ তো ক্লাইমেট চেঞ্জের জন্য। এখন যে পলিটিক্যাল অনেক সময় অর্থনৈতিক দিক চিন্তা করে অনেকে এগুলোকে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু এগুলো তো সত্য। তো এই পলিটিক্যাল কমিটমেন্টের অভাবও প্রবলেম করে। আচ্ছা, এইটার আর দরকার নাই, তোমাদের এই ফরেস্ট্রি বলতে আসলে গভর্নমেন্ট ফরেস্টকে বোঝাচ্ছে। এইটা আমি আগে পড়াতাম, কিন্তু এখন শহীবুর রহমান যেহেতু উনি চিড়িয়াখানা ফরেস্ট্রি থেকে পড়াশোনা করা,
উনি এই চ্যাপ্টারটা আলাদা করে সুন্দর করে পড়াবেন। লাস্ট যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে রাইট ডাউন, এখানে 4-5 মার্কস আসে প্রতি বছর বা প্রায়শই, এটা লাস্ট আজকে। সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলার, রাইট ডাউন দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস অ্যামং, বিটুইন না কিন্তু, দুইটার মধ্যে বিটুইন হয়, আর দুইটার বেশি হলে অ্যামং হয়। অ্যামং কনভেনশনাল ফরেস্ট্রি, সোশ্যাল ফরেস্ট্রি অ্যান্ড অ্যাগ্রো ফরেস্ট্রি, এই তিনটার মধ্যে মিল কোথায় অমিল কোথায়, এই কনসেপ্টটা কিন্তু খুব ক্লিয়ার করতে হবে। এটা কিন্তু ভাইভাতেও ধরে, এটা তোমাদের বিসিএস এর ভাইভাতে ধরে, এটা তোমাদের চাকরির ভাইভাতে ধরে, এটা আমরা অ্যাগ্রো ফরেস্ট্রির যে ভাইভা হয় সেখানেও ধরি, কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই পারে না, কেউ কেউ পারে। আজকে আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে যারা যারা ভালো তারা তো একটু মনোযোগ দিয়ে শুনো। কনভেনশনাল ফরেস্ট্রি আমি আবারও বলছি, যেটা চিটাগাঙ্গে আছে, অথবা ম্যানগ্রোভ ফরেস্ট। সোশ্যাল ফরেস্ট্রি আমি আবারও বলছি, একটু কল্পনা করো, যেটা রাস্তার ধারে অথবা জমি তোমার হচ্ছে কমিউনিটি প্লেসে। আর অ্যাগ্রো ফরেস্ট্রি যেটা কৃষকের জমিতে অথবা বাড়ির আঙিনাতে। তাহলে তিনটা জায়গা, তিনটা বিষয়, তিনটা তুমি বুঝলা। এখন আমরা আসি স্টেপ বাই স্টেপ। আছে প্রথমে হচ্ছে ডিলিংস। ডিলিংস মানে বুঝো তো, কে কি নিয়ে ডিল করে, তাই না? কেউ যেমন কি, যেমন আমরা ছাত্র নিয়ে ডিল করি, তোমরা আমাদের ছাত্র, আমরা তোমাদের শিক্ষক, আমাদের ডিলিংস হয় স্টুডেন্টস নিয়ে। আবার যারা চাকরি করবা তোমরা, আমারই বন্ধু যে থানা কৃষি অফিসার, থানা উপজেলা কৃষি অফিসার আছে না, সে কি তার ডিলিংস হচ্ছে ফার্মার্স নিয়ে। সে তার উপজেলায় যে ফার্মার্স গুলো আছে তাদেরকে সে প্রযুক্তি দেয়, প্রশিক্ষণ দেয় এবং বিভিন্ন উপকরণ দেয় কৃষি। তাহলে তার ডিলিংস হচ্ছে ফার্মার্স নিয়ে, আমার ডিলিংস হচ্ছে স্টুডেন্ট নিয়ে। এখন তাহলে দেখো ডিলিংস এর দিক থেকে কনভেনশনাল ফরেস্ট্রি যেটা, বা ফরেস্ট্রির কথা বলবো আমি, কনভেনশনাল শব্দটা বাদ দিচ্ছি, শুধু ফরেস্ট্রি বললেই বুঝবা যে ওই চিটাগাং ফরেস্টের কথা বলছি। ফরেস্ট্রি ডিলিংস করে অনলি ফরেস্ট্রি স্পেসিস নিয়ে। ইট ডিলস উইথ অনলি ফরেস্ট্রি স্পেসিস। ফরেস্ট্রি স্পেসিস মানে বুঝতেই পারছো কি কি, সুন্দরী, গেওয়া, কেওড়া, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার চাপালিশ, এই সমস্ত গাছের নাম শুনছো না, গামারি, গর্জন, এগুলো নিয়ে তারা কাজ করে। তারা কিন্তু ফরেস্ট্রি ডিপার্টমেন্ট কিন্তু আম গাছ, জাম গাছ, লিচু গাছ, হ্যাঁ, বড়ই গাছ, তারপর হচ্ছে সজনা গাছ, এগুলো নিয়ে কাজ করে না। সোশ্যাল ফরেস্ট্রি ডিলস উইথ বোথ ফরেস্ট অ্যান্ড ফ্রুট ট্রিজ। সোশ্যাল ফরেস্ট্রি কি দিয়ে ডিল করে? তাদের ডিলিংস হচ্ছে যেমন স্টুডেন্ট এবং ফার্মার, ঠিক সেরকম ফরেস্ট এবং ফ্রুট ট্রি স্পেসিস দুটো নিয়ে কাজ করে। কারণ সোশ্যাল ফরেস্ট্রি দেখবা রাস্তার ধারে আম গাছ লাগানো আছে, রাস্তার ধারে ইউক্যালিপটাস গাছও লাগানো আছে। ইউক্যালিপটাস গাছকে আমরা বলি ফরেস্ট স্পেসিস, আর আম গাছকে আমরা বলি ফ্রুট স্পেসিস। অ্যাগ্রোফরেস্ট্রি ডিলস উইথ কম্বিনেশন অফ ট্রিজ অ্যান্ড এগ্রিকালচারাল ক্রপস অ্যান্ড অর অ্যানিমালস। আর অ্যাগ্রোফরেস্ট্রি কি নিয়ে ডিল করে? ট্রিজ হতে পারে, সে ট্রিজ কিন্তু ফ্রুট ট্রিজ এবং ফরেস্ট ট্রিজ, উইথ এগ্রিকালচারাল ক্রপস অ্যান্ড অর অ্যানিমালস, যেটা কিন্তু বাকি দুইটাতে নাই। সুতরাং অ্যাগ্রোফরেস্ট্রি ডিলিংস হচ্ছে অনেক ট্রিজ এবং ক্রপস এবং অ্যানিমালস। আচ্ছা, তাহলে এটার মধ্যে তোমরা পার্থক্য আর মিল বুঝতে পারলা। এরপর দ্বিতীয় পয়েন্টে আসো, মোট 6টা পয়েন্ট। পার্টিসিপেশন, দ্বিতীয় ডিলিংসটা হচ্ছে, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে পার্টিসিপেশন। এখন দেখো ফরেস্ট ডিপার্টমেন্টের পার্টিসিপেন্টস এর ভিতরে পিপলস পার্টিসিপেশন অ্যাবসেন্ট, দেয়ার ইজ নো পিপল ইন পার্টিসিপেশন। অর্থাৎ পিপলরা কিন্তু কনভেনশনাল ফরেস্ট্রিতে থাকে না। তোমরা জানো যে শুধুমাত্র সরকারি অফিসাররা থাকে, সরকার থেকে নিয়োজিত লোকরাই চিটাগাং বনকে দেখাশোনা করে, ম্যানগ্রোভ ফরেস্টকে দেখাশোনা করে। সেখানে পাবলিকের কোনো এন্ট্রেন্স নেই। এমনি তোমরা বেড়াইতে যেতে পারো, কিন্তু পাবলিক সেই বনের ম্যানেজমেন্টে, সেই বনের বেনিফিট পাওয়ার সরাসরি কোনো ব্যবস্থা নাই। Social forestry, peoples directly participated and execute the program in community places. এখানে পিপলস ডাইরেক্টলি পার্টিসিপেট করে। তোমাদেরকে তো বললাম যে ওই 10 জন লোককে, ওই এলাকা বাসেরহাটের ওই 10 জন লোককেই নিতে হবে। সুতরাং এখানে ডাইরেক্ট পার্টিসিপেশন আছে, যেটা ম্যানগ্রোভ ফরেস্টে নেই। পিপলস ডু দিস ইন দেয়ার ওন ল্যান্ড। আর অ্যাগ্রো ফরেস্ট্রিতে কি, মানে পিপল তো হতেই হবে, এবং পিপল বলতে এখানে ফার্মার্স হতে পারে, অথবা যে কোনো বাড়ির মালিক হতে পারে, জায়গার মালিক হতে পারে, সে তার নিজের জমিতেই এটা করে। তুমি একটা ইউক্যালিপটাসের সাথে রাইস করবা তোমার জমিতে, তুমি একটা আমের বাগান করবা তার নিচে
মানে সুন্দর টমেটো করবা, এটা তোমার জমিতে তোমার বাগানে করবা। সুতরাং এটা পিপলস করে তার নিজের জমিতে। এরপরে আসো প্রোডাক্ট, সরি বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি দেখো, ফরেস্ট্রির থেকে পিপলস ডাইরেক্টলি বেনিফিটেড হয় না। আমাদের যে চিটাগাঙ্গের বন আছে এবং সুন্দরবন আছে, সেখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট বেনিফিট পাই না, হ্যাঁ ইনডাইরেক্ট বেনিফিট পাই। যেমন সুন্দরবন আমাদেরকে ঝড় তুফান থেকে রক্ষা করে, চিটাগাঙ্গের বন আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। সুতরাং আবার ওই বনের বিক্রি করে যে কাঠ হয় সেটা তো সরকারের ঘরেই জমা হয়, সরকার সে টাকাতে রাস্তাঘাট করে, সেই টাকা তো আমাদের পুলিশকে দেয়, আমাদের নিরাপত্তার জন্য ব্যয় করে। তো এটা কি দেখি ডাইরেক্ট হলো না, তো ডাইরেক্ট তার ক্যাশ টাকা দিচ্ছে না, ইনডাইরেক্টলি আসছে। তো সোশ্যাল ফরেস্ট্রির ক্ষেত্রে পিপলস আর ডাইরেক্টলি বেনিফিটেড। ওই যে বললাম 60,000 টাকা দিয়ে দেয়, ডাইরেক্ট ক্যাশ টাকা দেয়, যে টাকা নিয়ে সে যে তার ছেলের জন্য একটা বই কিনতে পারে, ছেলের জন্য একটা জামা কিনতে পারে, অথবা বাড়িটাকে আরেকটু ইমপ্রুভ করতে পারে, বা একটা টেলিভিশন কিনতে পারে। কিন্তু চিরাং ফরেস্ট থেকে তো টেলিভিশন কেনা যাবে না। আর অ্যাগ্রো ফরেস্ট্রি কি, দি প্রোডাক্ট, অ্যাগ্রো ফরেস্ট্রির যে প্রোডাক্ট, সে প্রোডাক্টটা সম্পূর্ণটাই 100% অনারে ফার্মার্সে নিজে, কারণ সেটা নিজের জমি। ওইখান থেকে যে লিচু গাছ থেকে যে লিচু বিক্রি হবে সেটার টাকাও যা, আর ওই লিচু গাছের নিচে যে মানে মনে করো টমেটো হয়েছে, সেই টমেটো বিক্রি করে যে টাকা হবে সেটাও তা। এখানে গভর্নমেন্টকেও টাকা দিতে হবে না, এখানে বন বিভাগকেও টাকা দিতে হবে না, কাউকে দিতে হবে না, সম্পূর্ণটাই তার 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 সে বেনিফিটেড সম্পূর্ণ 100%। আর সোশ্যাল ফরেস্ট্রিতে পিপলস ডাইরেক্ট বেনিফিটেড, তবে একটা পার্ট, একটা সাম অংশ 60% বা 40%। আর কনভেনশনাল ফরেস্টে একেবারে 0% ডাইরেক্ট বেনিফিট। এরপর বড় অংশ যে কোথায় প্রোগ্রামটা হয়, মানে সেই ফরেস্ট্রিটা কোথায় হয়। এক নম্বর হচ্ছে অ্যাক্টিভিটিস, মানে ফরেস্ট্রির অ্যাক্টিভিটিসটা গভর্নমেন্ট ল্যান্ডে সীমাবদ্ধ, অ্যাক্টিভিটিস ইজ লিমিটেড অনলি টু গভর্নমেন্ট ফরেস্ট। আর সোশ্যাল ফরেস্ট্রি হচ্ছে কমিউনিটি প্লেসেস, বুঝছো, ইনক্লুডিং গভর্নমেন্ট ফরেস্ট অলসো। কমিউনিটি প্লেসে হয় অথবা সরকারি বনেও হয়। যেমন তোমরা জানো যে শালবন, সিংড়ার শালবন আমরা তোমাদেরকে নিয়ে যাব, অথবা নবাবগঞ্জ বন আমাদের প্রোগ্রামে আছে, যেহেতু করোনা করোনা না হলে তো নিয়ে যেতাম। তো সেখানে গিয়ে দেখবা যে বন বিভাগের বনটাও ধ্বংস হয়ে গেছে, তো লোকজন চলে আসছে, এখন লোকজনের কাছ থেকে তো জমি কেড়ে নিচ্ছে সরকার। সেখানে গিয়ে তারা কিন্তু সোশ্যাল ফরেস্ট্রি করতেছে, সরাসরি তো জমি কেড়ে নেওয়া যাবে না, বুঝছো। ধরো আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, সিংড়া বন হচ্ছে 300 হেক্টর, এখন 200 হেক্টরে গাছ আছে শাল, আর বাকি 100 হেক্টর মানে পেরিফেরি, মানে তার চারিদিকে ওটা লোকজন জমি করে নিয়ে নিছে। তখন ওই লোকদেরকে তো আর সরাসরি বিতরণ করা যাচ্ছে না, তখন ওদের জমি কেড়ে নিয়ে ওইখানে আকাশমণি গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে, এখানে এবং বলা হচ্ছে তোমরাও এটা বেনিফিট পাবা ডাইরেক্ট। এইভাবে ধীরে ধীরে সোশ্যাল ফরেস্ট্রি করা হচ্ছে। আর অ্যাক্টিভিটিস লিমিটেড, অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যাক্টিভিটিস লিমিটেড টু দ্য ফার্মার্স ওন ল্যান্ড, অর্থাৎ ফার্মার্সের নিজস্ব জমিতে এটা হয়। তাহলে কি পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে যে ফরেস্ট্রি হচ্ছে সরকারি ল্যান্ডে কমপ্লিটলি, আর সোশ্যাল ফরেস্ট্রি হচ্ছে সরকারি ফরেস্ট ল্যান্ড উইথ কমিউনিটি প্লেসেস, অর্থাৎ হাট বাজার বা যেগুলো খাস জমি। আর অ্যাগ্রো ফরেস্ট্রি হচ্ছে পার্সোনাল জমি, প্রাইভেট জমিতে। আমরা 5 নম্বরে চলে আসছি, ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস। ফরেস্ট্রি র ম্যাটেরিয়ালস হ্যাভি ইন্ডাস্ট্রির জন্য আসে। ফরেস্ট্রির যে র ম্যাটেরিয়ালস সেটা হ্যাভি ইন্ডাস্ট্রি, অর্থাৎ বড় বড় ইন্ডাস্ট্রি, অটোবি, হ্যাঁ, তারপরে হচ্ছে সরকারি বিভিন্ন বড় বড় সংস্থা আছে, তারা কাঠ থেকে বড় বড় বিল্ডিং তৈরি করে, ফার্নিচার তৈরি করে, সে সমস্ত জায়গায় যায়। আর সোশ্যাল ফরেস্ট্রির র ম্যাটেরিয়ালস স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিতে যায়, ক্ষুদ্র ও কুটির শিল্প, হয়তো ল্যাক কালচারে অথবা রেশম কালচারে, অথবা ছোট্ট একটা জায়গায় কেউ একটা পাল্প করছে, সেগুলোতে চলে যায়। আর অ্যাগ্রো ফরেস্ট্রি কি করে, ফুড, ফুয়েল, ফডার, স্মল টিম্বার, এটা কৃষকের প্রয়োজন অনুযায়ী সে লাগায় এবং সে তার তার নিজস্ব ব্যক্তিগত ব্যবহারে ব্যবহার হয়। তাহলে একটা হচ্ছে হ্যাভি ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে ব্যক্তিগত ব্যবহার। এবং সর্বশেষ হচ্ছে এনভায়রনমেন্টাল কনজারভেশন। দেখো লাস্ট, ফরেস্ট্রি ক্ষেত্রে এনভায়রনমেন্টাল কনজারভেশনে তার লিমিটেশনস আছে সরকারি ফরেস্ট্রি, কারণ কি এটা লিমিটেড। তুমি যদি চিন্তা করো, সরকারি বন শুধুমাত্র আমাদের উত্তর পশ্চিম, তোমরা জানো যে উত্তর পশ্চিম বলতে চিটাগাং, পার্বত্য চট্টগ্রাম, এবং না সরি উত্তর পূর্ব এবং দক্ষিণ দিকে সীমাবদ্ধ। আর দেশের যে মূল ভূখণ্ড মাঝখানের অংশ এবং আমাদের পশ্চিমাঞ্চল, এটা পুরাটাই বনবিহীন। তাহলে এই এলাকায় তো অক্সিজেন দরকার, তাই না, এই এলাকায় তো বায়োডাইভার্সিটি দরকার, কিন্তু এলাকায় নাই, তাহলে আমরা বঞ্চিত হচ্ছি না। সুতরাং এনভায়রনমেন্টাল কনজারভেশনে বন বিভাগের সীমাবদ্ধতা আছে। আর সোশ্যাল ফরেস্ট্রি
এটা আরো ফরেস্ট্রির চাইতে ভালো, কারণ সোশ্যাল ফরেস্ট্রি বলতে ধরে নাও রাস্তাঘাট, তারপর হচ্ছে বাঁধ, এগুলো সারা বাংলাদেশে জালের মতো বিস্তৃত। তো সব জায়গায় যদি আমি গাছ দিয়ে ভরায় দিই তাহলে কি হবে, জাল যেরকমের সব জায়গাকে সমানভাবে দেখে, তাহলে ব্যালেন্সটা ইকুইলিব্রিয়াম হচ্ছে না, সুষমভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। আর অ্যাগ্রো ফরেস্ট্রি এটা আরো ব্যালেন্স এবং ইফেক্টিভ। এর কারণ কি, প্রত্যেকটা মানুষের বাড়িতে অ্যাগ্রো ফরেস্ট্রি করতে আমরা বলছি, প্রত্যেকটা মানুষের জমিতে আমরা অ্যাগ্রো ফরেস্ট্রি করতে বলছি, এছাড়াও আমরা রাস্তার ধারেও কিন্তু এবং কমিউনিটি প্লেসেও অ্যাগ্রো ফরেস্ট্রি করতে বলছি। তার মানে অ্যাগ্রো ফরেস্ট্রি করলে এটা মোর ইকোলজিক্যাল ব্যালেন্স দিবে। তাহলে এই তিনটার মধ্যে আমরা যদি ইকোলজিক্যাল ব্যালেন্সের ক্যাপাসিটি দেখি, তাহলে ফরেস্ট্রির ক্যাপাসিটি কম, সোশ্যাল ফরেস্ট্রির মিডিয়াম, আর অ্যাগ্রো ফরেস্ট্রির হচ্ছে সবচেয়ে ভালো, বেস্ট, মানে ইকুইলিব্রিয়াম আনার ক্ষেত্রে পরিবেশগত। তো আমার মনে হয় আমি বলে ফেললাম আমার সব কথা, 45 মিনিট হয়ে গেছে। আমার পড়ানো কিন্তু শেষ, আমার পড়ানো শেষ এই চ্যাপ্টার, আমি আর কিছু পড়াবো না। এইখান থেকেই ফাইনালে, মিড টার্মে এবং কুইজে তোমাদের কোশ্চেন আসবে। আমরা জানি না করোনা কবে ভালো হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কুইজ কোনো কিছুই আর আমরা অনলাইনে নিব না। ক্লাসটা অনলাইনে হচ্ছে, কিন্তু আমাদের পরীক্ষাগুলো কিন্তু সব ফিজিক্যালি হবে। তোমরা জানো যে আমাদের পরীক্ষা 10 তারিখ থেকে শুরু হচ্ছে, আমরা সেখানে কিন্তু ফিজিক্যালি পরীক্ষা নিব, এবং আমরা কিন্তু মিড টার্মও ফিজিক্যালি নিব, অর্থাৎ ডাইরেক্টলি নিব, এবং কুইজও আমরা কিন্তু, কারণ এগুলো অনলাইনে নিলে কোশ্চেন হচ্ছে, বুঝছো, অনলাইনে পরীক্ষা নিলে সেই পরীক্ষার গুণগত মান কমে যায়। তোমরা হয়তো মনে করছো যে আমাদের জন্য ভালো, বা 2-4 জন মিলেমিশে দেখে টেকে দিব, কিন্তু অনেক ইউনিভার্সিটি নিচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি বা অনেকে নিচ্ছে, কিন্তু যতই বলো তোমার ডিগ্রির একটা ওয়েট লাগবে তো, তাই না? আমি যদি বুঝতে পারি যে তুমি অনলাইনে পরীক্ষা দিয়েছো, তাহলে কিন্তু আমার ভিতরে একটা খুঁতখুঁতি থেকেই যাবে, আমার ভিতরে কি একটা বিশ্বাস অবিশ্বাসের দোলা থেকেই যাবে। তো আইনগতভাবে হয়তো তোমার সার্টিফিকেট ঠিক আছে বা আমরা সবকিছুই করতে পারি, কিন্তু সবকিছুই তো সবকিছু না, সবকিছুরই তো সবকিছু দিয়ে মানে গুণগত মানের দিক থেকে চিন্তা করলে তো আইন এক জিনিস আর গুণগত মান আর এক জিনিস। গুণগত মান তো সবই তো সরিষার তেল, তারপরেও সুরের সরিষার তেল দিয়ে আমরা মুড়ি মাখায় খাই, হ্যাঁ, কথার কথা। চানাচুর তো সবগুলাই, তারপরে আমরা ধরো একটা রুচি চানাচুর খাচ্ছি কেন, আমাদের একটা ফেইথ আছে যে এটা মেশিনে তৈরি, সে হাত দেওয়া হয় নাই, এটার ভিতরে ময়লা কম, এটা ওই রাস্তার ধারে শুকানো হয় নাই, এটার মধ্যে মোবিল দেওয়া হয় নাই। এই যে ফেইথ, এই যে ব্র্যান্ডিং, এটা কিন্তু দরকার আছে। এটা আমি যখনই শুনবো তুমি অনলাইনে পরীক্ষা দিছো 2-4 জন বন্ধু মিলা এই দেখে দেখে বই দেখে দেখে দিছো, তখনই কিন্তু তোমার সার্টিফিকেট যতই চকচকে করুক, আমার ভিতরে একটা, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেক চিন্তা ভাবনা করে যে আমরা ফিজিক্যালি সব পরীক্ষা নিব, আমাদের কষ্ট হোক তোমাদের কষ্ট হোক, কিন্তু কেউ যেন কোনো কোশ্চেন না করতে পারে তোমাদের সার্টিফিকেট দেখে যে এরা অনলাইনে পরীক্ষা দিয়েছে। অনলাইনে ক্লাস নিচ্ছি। আচ্ছা, আমার আমার পড়ানো একদমই শেষ, যদি কারো রিলেটেড কোশ্চেন থাকে প্লিজ কোশ্চেন করো প্লিজ, তারপরে আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। হ্যাঁ, ফ্লোর ইজ নাও ওপেন। কারো কোনো কোশ্চেন আছে পড়াশোনার মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে? হ্যাঁ, নাম বলে কোশ্চেন করো প্লিজ। স্যার, শালবন কি সোশ্যাল ফরেস্ট্রির আন্ডারে পড়বে? না না, সারা রাত রামায়ণ পড়ে সীতা কার বাপ, হ্যাঁ, তো এই গল্প জানো? সীতা কার বাপ? সীতা হচ্ছে একটা মহিলা, হ্যাঁ, রাম যাকে উদ্ধার করে নিয়ে আসে রাবণের কাছ থেকে, খুব সুন্দর গল্প। সব গল্পটা শোনার পরে সে মেয়েটা জিজ্ঞাসা করছে, আচ্ছা আঙ্কেল, সীতা কার বাপ? মানে সীতা, তাহলে সীতাকে সে পুরুষ ভাবছে, এবং সে যে রামের ওয়াইফ, তারা বলছে সে কার বাপ। তো তোমাকে তখন কি বললাম, শালবন হচ্ছে গভর্নমেন্ট ফরেস্ট, এটা সোশ্যাল ফরেস্ট্রি না, এটা হচ্ছে ফরেস্ট্রি। স্যার, এখানে শালবন, নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, শুনতে পারিনি। ও আচ্ছা, এটা হচ্ছে ফরেস্ট্রি, নট সোশ্যাল ফরেস্ট্রি। হ্যাঁ, গুড কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা খুব সুন্দর হয়েছে অবশ্যই, আমি এমনি তোমার মনে রাখার জন্য বললাম। আর কোনো কোশ্চেন? হ্যালো, আর কারো কোনো কোশ্চেন নাই? সবাই টায়ার্ড হয়ে গেলা? 206 জন পার্টিসিপ্যান্ট, 206 জনের মধ্যে কারো কোনো কোশ্চেন নাই? আমরা কি মানে ইয়ে হয়ে যাচ্ছি নাকি? আমাদের এনার্জি কমে গেছে, না আমাদের পড়াশোনা করতে ইচ্ছা করে না, নাকি সারাদিনে একটাই ক্লাস? স্যার পিডিএফ তারপরে আমি শুনেছি সব টিচারদের দুঃখ, সারা বাংলাদেশের দুঃখ, আমাদের ছাত্রছাত্রীরা তারপরে অ্যাক্টিভ না, অনেকে অনলাইনে অন করে দিয়ে কোথায় ঘুরতে গেছে, বেড়াইতে গেছে, খুঁজে পাওয়া যাবে না এখন।
তারপর হচ্ছে প্রশ্ন করতে পারছো না, তাহলে কেমন করে হবে বলো তো? লেখাপড়াটাকে তো সিরিয়াসলি নিতে হবে, তাই না? এটাই তো তোমাদের মূল দায়িত্ব। এটার উপরেই তোমার ভবিষ্যৎ, এটার উপরেই তোমার স্বপ্ন, এটার উপরেই তোমার সম্মান। সেটাকে যদি আমরা গুরুত্ব দিয়ে না নিয়ে গল্প গুজব, সামাজিক বিভিন্ন আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, সুন্দরবনের ভিতরে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, তো ওই পাশ দিয়ে যদি রাস্তা হয় আর ওই রাস্তার পাশে যদি গাছ লাগানো হয়, তাহলে এটা স্যার কোন ফরেস্টের মধ্যে পড়বে? এইটা সোশ্যাল ফরেস্টের মধ্যে পড়বে। সুন্দরবনের সামনে দিয়ে, সুন্দরবন থেকে রামপাল অনেক দূরে, হ্যাঁ, 1 নাম্বার তথ্য। 2 নাম্বার তথ্য হচ্ছে যে রামপালের যেখানে ওই ইয়েটা হচ্ছে, আহ, বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, তার সেখানে খুব সুন্দর রাস্তা করা হয়েছে। আমি সেখান থেকে ভিজিট করে আসছি। আমি আবারও সে জায়গা ভিজিট করতে যাব আগামী মাসে। তো সেই রাস্তার 2 ধারে গাছ লাগানো হচ্ছে এবং এটা সোশ্যাল ফরেস্ট্রি। কিন্তু সুন্দরবনটা ফরেস্ট্রি, কিন্তু রামপালের যে রাস্তা সেটা হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রি। প্লিজ নেক্সট কোশ্চেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? ভালো কোশ্চেন তো, এই দুইজনে কিন্তু খুব ভালো কোশ্চেন করছে। আমি বলবো যে এরা এরা ইয়া করছে, এরা শুনছে আমার কথাগুলো, অন্তত শুনছে। প্রশ্ন করতে গেলে তো কথা শুনতে হয়, আর প্রশ্ন করতে না পারা মানে হচ্ছে তুমি শুনো নাই, অন্য মনস্ক ছিলা অথবা অন্য কাজে বিজি ছিলা, তাই না? আচ্ছা, আর একটা কোশ্চেন নিব, আর একটা কোশ্চেন। 2টা কোশ্চেন হয়েছে। স্যার কনভেনশনাল ফরেস্ট্রি কি অলওয়েজ ন্যাচারাল হবে? আচ্ছা, হ্যাঁ, একটা ভালো কোশ্চেন করছে। হ্যাঁ, কনভেনশনাল ফরেস্টে অলওয়েজ ন্যাচারাল হবে, বুঝছো? এটা প্লান্টেশন হবে না। প্লান্টেশন হলে না না, সামটাইমস এটা প্লান্টেশন হয়, সামটাইম, কিন্তু বেসিক্যালি কনভেনশনাল ফরেস্ট্রি বলতে আমরা ন্যাচারাল ফরেস্ট্রি বুঝি। কিন্তু কিছু কিছু প্লান্টেশন ফরেস্ট আছে, যেমন তোমাদেরকে আমি একটা ফরেস্টের নাম বলি, চকরিয়া ফরেস্ট। নাম শুনছো চকরিয়া? এটা হচ্ছে কক্সবাজারের ওইদিকে, হ্যাঁ, কক্সবাজারের ওইদিকে চকরিয়া বলে একটা জায়গা আছে। সেখানে ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি করা হয়েছে সম্পূর্ণ কৃত্রিমভাবে, হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়ে 1500 কোটি টাকা খরচ করে। তোমরা যারা ট্যুরে যাবা তারা গিয়ে চকরিয়াতে একটু ঘুরে এসো, অথবা মহেশখালীতে গেছো, মহেশখালী যাওয়ার পথে দেখবা যে সমুদ্র বা নদী, তার 2 পাশে প্রচুর বন তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। তবে সেই ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে প্লান্টেশন ম্যানগ্রোভ ফরেস্ট, ন্যাচারাল না। আর আমাদের সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্ট, এটা হচ্ছে ন্যাচারাল কনভেনশনাল ম্যানগ্রোভ ফরেস্ট। আর চকরিয়ার যে ম্যানগ্রোভ ফরেস্ট সেটা হচ্ছে প্লান্টেশন ম্যানগ্রোভ ফরেস্ট। সুতরাং ইন এ সেন্স বেসিক্যালি কনভেনশনাল ফরেস্ট্রি সাকসেশনের মাধ্যমে ন্যাচারালি হয়। তবে ইদানিং কিছু কিছু কমার্শিয়াল ফরেস্ট্রি তৈরি করা হচ্ছে, এগুলোকে আমরা কমার্শিয়াল ফরেস্ট্রি বলতে পারি, সেগুলোকে প্লান্টেশন ফরেস্ট্রিও বলতে পারি। আচ্ছা, আর কোনো কোশ্চেন কি আর আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা শেষ করলাম আমাদের আজকের ক্লাস। স্যার, হ্যাঁ, আচ্ছা স্যার, ওই যে হচ্ছে কক্সবাজারের যে ফরেস্ট স্যার কথাটা বললেন স্যার চকরিয়া, তাহলে স্যার ওটা স্যার সোশ্যাল ফরেস্ট কেন হচ্ছে না? আচ্ছা, সোশ্যাল ফরেস্ট এই জন্য হচ্ছে না যে চকরিয়ায় যে বনটা হয়েছে, বুঝছো, এইটা একটু অনেক দূরে, নদীর ওপারে একটা বড় জায়গা নিয়ে ওইটা একটা প্রজেক্টের আন্ডারে হয়েছে। ওটা কমপ্লিট কাজটা করছে বন বিভাগ। ওইখানে লোকাল লোকই পাওয়া যায় নাই, বা লোকাল লোকই নাই। ওইখানে স্থানীয় লোকজনের কোনো পার্টিসিপেশন নাই, তাদের কোনো ভূমিকা নাই, তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। ওই তোমরা বলতে পারো যে যেহেতু ওইটা নদীর ধারে, আপনি যেমন বলতেছেন স্যার নদীর ধারে কমিউনিটি প্লেস, ওটা আসলে আমাদের এই নর্মাল নদী না, বুঝছো ওটা হচ্ছে সমুদ্রের মোহনা। সব নদী তো সমুদ্রে পড়ছে, তাই না? জি আমাদের স্যার। বে অফ বেঙ্গল, যেমন ধরো পশুর নদী, তোমরা জানো যে সুন্দরবন কিন্তু পশুর নদীতে, জানো কিনা জানি না, সুন্দরবন কিন্তু পশুর নদীতে। পশুর নদীটা এমন যে পশুর নদীটা কিন্তু আমাদের এই নর্মাল কপোতাক্ষ পদ্মা নদীর মতো না। পদ্মা নদীর 2 ধারে দেখছো বসতি আছে নর্মাল মানুষের, কিন্তু পশুর নদীর 2 ধারে তো সেরকমের, মানে একটা সার্টেন লেভেলের পরে কিন্তু আর কোনো বসতি নাই, যদি খালি ম্যানগ্রোভ করে। ঠিক সেরকম ওই চকরিয়ার ওইখানে যে নদীটা আছে, যেটা মোহনাতে পড়ছে বঙ্গোপসাগরে, ওই জায়গাগুলোতে কোনো বসতি নাই, এই জন্য কোনো লোকালয় নাই, কোনো লোক নাই। তখন সরকার করছে কি, ওই জায়গাটাতে বন তৈরি করতে। ওই জায়গায় আসলে ভরাট হয়ে হয়ে পলি পরে পরে সেন্ট মার্টিনে, যেমন সেন্ট মার্টিন
তারপরে এই যে এখন একটা সব রোহিঙ্গাদের নিয়ে যাচ্ছে কোন চরে বলো তো, ভাসানটেক না নাকি? হাতে হাতে নোয়াখালীতে স্যার ভাষাঞ্চল। ভাসানচর। ভাসানচরে তো ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে জানো না? ভাসানচলের ওখানে কিন্তু বন তৈরি করা হয়েছে, ওটা কিন্তু সোশ্যাল ফরেস্ট্রি না। ওই ভাসানচরে কিন্তু সেনাবাহিনী বন তৈরি করছে জানো তো, 15-20 বছর ধরে। তো ওইটাকে আমরা প্লান্টেশন ফরেস্ট বলবো, ওইটাকে সোশ্যাল ফরেস্ট্রি বলবো না, কারণ এখানে সোশ্যাল পিপলের কোনো কন্ট্রিবিউশন নাই, কমপ্লিটলি গভর্নমেন্ট কন্ট্রিবিউশন। আমার মনে হয় তুমি বুঝছো বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ স্যার। সোশ্যাল ফরেস্টে হইতে গেলে গভর্নমেন্ট কমিউনিটি প্লেস লাগবে এবং সোশ্যাল ফরেস্টের সোশ্যাল পিপলের অর্থাৎ লোকাল পিপলের পার্টিসিপেশন লাগবে। এই দুটো শর্তই পূরণ করতে হবে, একটি শর্ত পূরণ করলে হবে না। যেটা চকরিয়াতে কমিউনিটি প্লেস হয়েছে বাট সোশ্যাল পিপলের পার্টিসিপেশন নাই, সুতরাং ওইটা হবে না, ওইটা ফরেস্ট। আচ্ছা, আমরা আজকের মতো এখানে শেষ করি, স্টপ শেয়ারিং করলাম।